গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কি আমরা আবার মৌলিক জিকে পড়া শুরু করব? আমরা কি পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলো আবার পড়ব? আমরা যদি গুচ্ছ বি ইউনিটের 23-24-এর প্রশ্ন বিশ্লেষণটা একটু দেখি, সেখানে দেখব যে আইসিটি থেকেও প্রশ্ন এসেছে এবং আইসিটির একটি প্রশ্ন মূলত সিলেবাসের বাহির থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে। এখন কি আমরা আবার ষষ্ঠ অধ্যায় পড়বো আইসিটির, যেটা সিলেবাসের বাইরে, শর্ট সিলেবাসের বাইরে? না, আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে কোন জিনিসগুলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে এসেছিল এবং তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কোন জিনিসগুলো তোমাদের জন্য পড়া গুরুত্বপূর্ণ এবং এই যে 2 মাসের তোমরা প্রিপারেশন নিবে, এই 2 মাসের প্রিপারেশনটা তোমার কেমন হওয়া উচিত, কোন টপিকগুলোকে তোমার এই জিকের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে, মৌলিক জিকে পড়বে নাকি ট্র্যাডিশনাল যেই সাধারণ জিকেগুলো আমরা পড়ি সেগুলো পড়বে, সেই সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে আজকের ক্লাসে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা প্রশ্নটাকে বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় মূলত 23-24 সেশনের মূলত 25টি প্রশ্ন এসেছিল সাধারণ জ্ঞান থেকে এবং এবছর থেকে কিন্তু মূলত 30টি প্রশ্ন আসবে। আমরা যদি প্রথম প্রশ্নে যাই, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়? অর্থাৎ এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে মূলত আইসিটি থেকে। এখন ডেটা ট্রান্সমিশন কি? মূলত ডেটা প্রবাহের যে দিক, এই দিককে মূলত বলা হয় ডেটা ট্রান্সমিশন এবং এই যে ডেটা ট্রান্সমিশন, এই ডেটা ট্রান্সমিশন মূলত 3 প্রকার। এক হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডিউপ্লেক্স এবং ফুল ডিউপ্লেক্স, অর্থাৎ ট্রিপ্লেক্স এখানে বাদ, ট্রিপ্লেক্স বলতে কোনো কিছু নেই। এখন এই যে ডেটা ট্রান্সমিশন, এটা মূলত কি? ডেটা প্রবাহের যে দিক, এই দিককে বলা হয় মূলত ডেটা ট্রান্সমিশন। এখন এই যে উৎস থেকে গন্তব্যে বা প্রেরক থেকে প্রাপকে কিংবা সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যেই পদ্ধতিতে মূলত বা যার কাছে মূলত ডেটাটা যায় সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। সিমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়? মূলত সিমপ্লেক্সের ক্ষেত্রে মূলত সেন্ডার, যিনি প্রেরক থাকেন, তার কাছ থেকে ডেটাটা আমাদের কাছে বা রিসিভারের কাছে পৌঁছায় কিন্তু রিসিভার কোনো জবাব দিতে পারে না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে রেডিও, ঠিক আছে? এখন রেডিওতে কি হয়? রেডিওতে একটা জিনিস বলে এবং আমরা সাধারণত সেই জিনিসগুলো শুনে থাকি, আমরা কোনো জবাব দিতে পারি না। অর্থাৎ সেন্ডার আমাদের কাছে পাঠায় এবং রিসিভার সেটা গ্রহণ করে, কিছু বলতে পারে না এবং ডেটা প্রবাহ সাধারণত একমুখী হয় এই সিমপ্লেক্সে। হাফ ডিউপ্লেক্সে কি হয়? হাফ ডিউপ্লেক্সে মূলত সেন্ডার রিসিভার উভয়ই কমিউনিকেট করতে পারে কিন্তু তারা অ্যাট এ টাইম বা একই সময়ে তারা এই যোগাযোগটা করতে পারে না। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে তারা সেন্ডার রিসিভার উভয়ই মূলত ডেটা প্রেরণ করতে পারে এবং একই সাথে তারা মূলত কথা বলতে পারে। এবং এই যে এখানে যে প্রিন্টার আছে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে, এখন আমরা যখন কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ করি তখন কি হয়? আমরা কম্পিউটারে একটা জিনিস প্রিন্টারে পাঠিয়ে দিই, সেখান থেকে প্রিন্ট করে নিয়ে নিই। প্রিন্টারের মাধ্যমে কিন্তু আমরা আবার কম্পিউটারে কোনো কিছু পাঠাই না। সুতরাং এটা কি হবে? এটা হবে মূলত সিমপ্লেক্স। এটা কি হবে? সিমপ্লেক্স। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে মূলত আইসিটির যে দ্বিতীয় অধ্যায়, আইসিটির যে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে। এখন আমরা যদি এই যে ডেটা ট্রান্সমিশন মোড, এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। এই যে ডেটা ট্রান্সমিশন মোড, মূলত এটি হচ্ছে উৎস থেকে গন্তব্যে তথ্য বা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের যে দিক, এই দিক নির্দেশক হচ্ছে মূলত ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা স্থানান্তরের প্রবাহের দিকের ওপর ভিত্তি করে একে মূলত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সিমপ্লেক্স মোড, যেটা আমরা বলেছি, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডটা কি? মূলত ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স, ঠিক আছে? যেমন কি হতে পারে? যেমন হতে পারে কিবোর্ড, মাউস, পেজার, টিভি ইত্যাদি হচ্ছে মূলত সিমপ্লেক্সের উদাহরণ। এই যে উদাহরণগুলো সবসময় গুরুত্বপূর্ণ, কারণ আইসিটির ক্ষেত্রে ম্যাথ আসে না কিন্তু এই যে বেসিক তথ্যাবলী এগুলো থেকে প্রশ্ন থাকে। সুতরাং এই যে উদাহরণগুলো দেওয়া আছে, কিবোর্ড, মাউস, পেজার, টিভি, এগুলো মূলত সিমপ্লেক্সের উদাহরণ। হাফ ডুপ্লেক্স কি? যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা গেলেও তা একই সময়ে সম্ভব নয়, তাকেই বলা হয় মূলত হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন। এখন আমরা যদি উদাহরণ দেখি, ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট, ব্রাউজার ইত্যাদি হচ্ছে মূলত হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ফুল ডুপ্লেক্স কি? যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় তাকে ফুল ডুপ্লেক্স বলা হয়, ঠিক আছে? যেমন কি টেলিফোন অথবা মোবাইল ফোন। এখন মোবাইল ফোনে আমরা যখন কথা বলি, আমরা অ্যাট এ টাইম সেন্ডারও কথা বলতে পারে, রিসিভারও কথা বলতে পারে। সুতরাং টেলিফোন এবং মোবাইল ফোন হচ্ছে মূলত ফুল ডুপ্লেক্সের উদাহরণ। আমরা দেখলাম যে প্রথম প্রশ্নটি মূলত আইসিটি থেকে এসেছে। দ্বিতীয় প্রশ্নে, শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত? আচ্ছা,
এই যে প্রশ্নটি এসেছে মূলত যে বাংলাদেশের সংবিধান, এই সংবিধান থেকে। এখন সংবিধান থেকে সবসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে এবং আমরা যখন সাজেশন দিই আমরা বলি যে সংবিধান টপিকটি অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে এবং সংবিধানের যে তফসিল, এই তফসিল থেকে মূলত প্রশ্নটি এসেছে। আমরা জানি যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে মূলত 60টি তফসিল রয়েছে। কয়টি? 60টি। যেখানে এই যে তৃতীয় তফসিলে মূলত বর্ণনা করা আছে মূলত যে শপথ, এই শপথ বিষয়ক যে জিনিসগুলো আছে এটি তৃতীয় তফসিলে বর্ণনা করা আছে। পঞ্চম তফসিলে মূলত শেখ মুজিবের যে 7ই মার্চের ভাষণ, এই ভাষণ সম্পর্কে মূলত পঞ্চম তফসিলে বর্ণনা করা আছে। ষষ্ঠ তফসিলে মূলত বর্ণনা করা আছে শেখ মুজিবের যে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, এটি মূলত ষষ্ঠ তফসিলে বর্ণনা করা আছে। সুতরাং এখানে যে প্রশ্নটি আছে যে স্বাধীনতার ঘোষণা সংবিধানের কত তফসিলে রয়েছে? ষষ্ঠ তফসিলে। অপরদিকে সপ্তম তফসিলে আমরা জানি যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, যেটি মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার নামে পরিচিত, এবং এই যে মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের কথা মূলত সপ্তম তফসিলে বর্ণনা করা আছে। এখন যদি আমরা একটু তফসিলগুলো নিয়ে দেখার চেষ্টা করি যে কোন তফসিলগুলো একটু গুরুত্বপূর্ণ। প্রথম তফসিলে বলা আছে অন্যান্য বিধান সত্ত্বেও থাকবে এই যে সংবিধানের আইন, এই আইনের প্রাধান্য থাকবে। দ্বিতীয় তফসিলে বর্ণনা করা আছে রাষ্ট্রপতি নির্বাচনের কথা। তৃতীয় তফসিলে বর্ণনা করা আছে মূলত শপথ ঘোষণার কথা। চতুর্থ তফসিলে বর্ণনা করা আছে ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালার কথা। পঞ্চম তফসিলে বর্ণনা করা আছে 1971 সালে 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণের কথা। ষষ্ঠ তফসিলে বর্ণনা করা আছে 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণার কথা। এবং সপ্তম তফসিলে বর্ণনা করা আছে 1971 সালের 10ই এপ্রিলের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটির কথা। অর্থাৎ এই প্রশ্নটি এসেছে মূলত সংবিধান থেকে। এখন সংবিধান থেকে এই যে শেখ মুজিব রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলো আসার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু সংবিধান সবসময় গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে ইলেকশন সংক্রান্ত বিষয়, প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে, এই জিনিসগুলো, এই রিলেটেড জিনিসগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। অর্থাৎ সংবিধান এমন একটা টপিক যেখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব কিছু একটু দেখে যেতে হবে। এই যে শেখ মুজিব রিলেটেড যেগুলো আছে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, এগুলো মোটামুটি বাদ দিলেও চলবে, তাও একবার দেখে যাবে। পরবর্তীতে 3 নং প্রশ্নে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, গানটির রচয়িতাকে। এই যে গানটি, এই গানটির প্রেক্ষাপট মূলত ভাষা আন্দোলন। ঠিক আছে, এই যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পাড়ায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এই যে গানটি, এই গানটির মূলত রচয়িতা হচ্ছেন মূলত আব্দুল লতিফ। গানটির রচয়িতা হচ্ছেন মূলত আব্দুল লতিফ। এই যে গানটি, এই গানটি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সময় খুব বেশি ভাইরাল হয়েছিল, যখন ইনকিলাব মঞ্চের খুব সম্ভবত মুখপাত্র জাবের, তাকে যখন পুলিশ মুখ তার চেপে ধরে, সেই সময় কিন্তু এই গানটা খুবই ভাইরাল হয়েছিল। ঠিক আছে, তো এই যে গানটি, এই গানটি মূলত ভাষা আন্দোলন ভিত্তিক গান। আমরা দেখেই বুঝতে পারছি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, অর্থাৎ ভাষা আন্দোলনের সাথে এই গানটি মূলত সম্পৃক্ত, এবং এই গানটির মূলত রচয়িতা হচ্ছেন আব্দুল লতিফ। আমরা যদি একটু অপশনগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি, আলাউদ্দিন আল আজাদ তিনি ভাষা আন্দোলন ভিত্তিক একটি কবিতা রচনা করেছিলেন, যার নাম হচ্ছে স্মৃতিস্তম্ভ। পরবর্তীতে আব্দুল গাফফার চৌধুরী, তারও একটি বিখ্যাত ভাষা আন্দোলন ভিত্তিক গান রয়েছে, মূলত এই যে এখানে দেওয়া আছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটির গীতিকার হচ্ছে মূলত আব্দুল গাফফার। মাহবুবুল আলম চৌধুরী, তারও একটি মূলত কবিতা রয়েছে যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এবং এটি হচ্ছে মূলত ভাষা আন্দোলনের প্রথম কবিতা। অনেক সময় প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের প্রথম কবিতা কোনটি? মাহবুবুল আলম চৌধুরী রচয়িত যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটি হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম কবিতা। এখন আমরা যদি ভাষা আন্দোলন ভিত্তিক কিছু গানের দেখি, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি খুবই প্রমিনেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সামনে 21শে ফেব্রুয়ারি, এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। এর যে গীতিকার হচ্ছেন মূলত আব্দুল গাফফার, এবং সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। সালাম সালাম হাজার সালাম, এই গানটির গীতিকার হচ্ছে ফজদে খোদা, এবং সুরকার হচ্ছে মূলত আব্দুল জব্বার। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এটা অলরেডি আমরা দেখেছি। এর গীতিকার হচ্ছে মূলত আব্দুল লতিফ, এবং এর সুরকারও হচ্ছে মূলত আব্দুল লতিফ। ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এর যে গীতিকার হচ্ছেন মূলত গাজীউল হক, এবং এর সুরকার হচ্ছেন মূলত নিজামুল হক। ঠিক আছে, এই গানগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনে 21শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন ভিত্তিক কিংবা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সকল গান রয়েছে, সাহিত্যকর্ম রয়েছে, নাটক রয়েছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে যেতে হবে। এই প্রশ্নটি এসেছে, আমরা ধরে নিলাম যে এই প্রশ্নটি এসেছে পাকিস্তান আমল থেকে। পরবর্তী প্রশ্নে UNCTAD এর কাজ কি?
এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে। এবং এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু খুবই ইন ডেপথ একটা প্রশ্ন, ঠিক আছে। এই সংস্থা নিয়ে মোটামুটি বেশিরভাগ বইতে আলোচনা করা নাই বললেই চলে, কিন্তু এইগুলো থেকে কিন্তু গুচ্ছতে প্রশ্ন এসেছে, অর্থাৎ ইন ডেপথে প্রশ্ন করার চেষ্টা করেছে। এখন এই যে ইউএনসিটিএডি এর পূর্ণরূপ হচ্ছে মূলত ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন মানে যার মাথায় বুদ্ধি আছে সে খুব সহজে এটা বুঝতে পারছে যে অপশনগুলোর ক্ষেত্রে বা উত্তরটা কী হবে। ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যেহেতু এই প্রতিষ্ঠানটির নাম, তার মানে এই প্রতিষ্ঠানটি কী করে? এই প্রতিষ্ঠানটি মূলত অর্থনৈতিক কার্যাবলী সাধন করে থাকে, বিশেষ করে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক কী পলিসি নেওয়া উচিত, তাদের এই যে পলিসিগুলো নিবে সেগুলো কিভাবে বাস্তবায়ন করবে, অর্থাৎ টেকসই উন্নয়ন কিভাবে সাধন করতে পারে উন্নয়নশীল দেশগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই জিনিসগুলো নিয়ে মূলত ইউএনসিটিএডি এটি মূলত কাজ করে থাকে। এখন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আছে, সুতরাং এটা তো হবে না। আর্থিক স্বার্থ রক্ষা করা, এটা মানে অনেক ক্ষেত্রে যায় মূলত যে বাণিজ্যিক বা অর্থনৈতিক স্বার্থ এটি মূলত রক্ষা করে থাকে, সুতরাং এটা হচ্ছে না। জনস্বার্থ তো হচ্ছে না, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে উন্নয়নশীল রাষ্ট্রের মূলত বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে থাকে এই যে ইউএনসিটিএডি। এই যে প্রতিষ্ঠানটি নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে এগুলো সম্পর্কে খুব বিস্তারিত তোমাকে দেখতে হবে, কোনো সংস্থায় বাদ দেওয়া যাবে না, একটু ইন ডেপথে দেখতে হবে। পাশাপাশি পরীক্ষা দিতে পারো, বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো, তাহলে আশা করা যায় এই টপিকটা মূলত কভার হয়ে যাবে। এখন আমরা যদি এই যে ইউএনসিটিএডি এটা নিয়ে একটু পড়াশোনা করি, জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য সম্মেলন বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। সংস্থাটির সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। এই যে সংস্থাটির সদর দপ্তর, এটার ক্ষেত্রে তোমরা একটা ট্রিক্স কাজে লাগাতে পারো। বিশেষ করে কিছু সংস্থা আছে যেগুলোর সদর দপ্তর মূলত জেনেভা, সুইজারল্যান্ডে না, একটু ব্যতিক্রম, যেমন FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এই সংস্থাটির সদর দপ্তর কিন্তু ইতালির রোমে অবস্থিত। তো আমি কি করেছিলাম, আমি মূলত যে সংস্থাগুলো ব্যতিক্রম সেগুলো মুখস্থ করে ফেলেছিলাম, রাদার দেন যেগুলোর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। তো যার কারণে 15টা সংস্থার সদর দপ্তর মুখস্থ করে ফেললে আমার কি হতো যে আমি দেখাতে পারতাম যে এটা জেনেভা, সুইজারল্যান্ড হবে, বাকি অন্যান্যগুলো তো আমি জানতাম। তো অপশন দেখে আমি বুঝতাম যে এই সংস্থাগুলোর সদর দপ্তর মূলত এই জায়গায়, এবং যেগুলো মূলত বাহিরের যে সংস্থাগুলো আছে, অর্থাৎ জেনেভা, সুইজারল্যান্ডের বাহিরে অন্য যে সকল সংস্থাগুলো আছে FAO বা ICAO, এই জিনিসগুলো তো বাহিরে, ঠিক আছে, জেনেভা, সুইজারল্যান্ডের বাহিরে, ওগুলো মুখস্থ করে ফেলতাম, এবং যেই সংস্থার সদর দপ্তর চাইতে আমি জেনেভা, সুইজারল্যান্ড দাগিয়ে দিতাম, অর্থাৎ আমি যেগুলো কম সেগুলো পড়ে ফেলতাম। এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাতে পারো। তো এই যে ইউএনসিটিএডি এর প্রধান পদবি হচ্ছে মূলত মহাসচিব। সংস্থাটি বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি অনুসারে বিদেশি বিনিয়োগে প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মূল কাজ হলো উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ, অর্থ ও প্রযুক্তি সংক্রান্ত নীতি প্রণয়ন ও সহায়তা করা, যাতে তারা বিশ্ব অর্থনীতির সাথে ন্যায্য ও টেকসইভাবে যুক্ত হতে পারে। এখন আমরা পঞ্চম প্রশ্নে যদি যাই, চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কোনটি? আমরা জানি যে পৃথিবীতে এ পর্যন্ত মোট 4টা শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। এখন শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন, অর্থাৎ কোনো একটা জিনিসের আবিষ্কার হবে, এই আবিষ্কারের ফলে আমাদের যে রাজনীতি, অর্থনীতি বা অন্য যে সকল জিনিসগুলো আছে, বিশেষ করে উৎপাদন ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন চলে আসবে। প্রথম শিল্প বিপ্লব হয়েছিল মূলত যে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, এই বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের ফলে। দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল মূলত বিদ্যুতের আবিষ্কারের ফলে, এবং তৃতীয় শিল্প বিপ্লব হয়েছিল মূলত ইন্টারনেটের আবিষ্কারের ফলে। অপরদিকে এই যে চতুর্থ শিল্প বিপ্লব মানে হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, পরবর্তীতে রয়েছে বিগ ডেটা, ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি আবিষ্কারের ফলে এই যে পৃথিবীতে একটা বিপ্লব অনুষ্ঠিত হয়েছে, এর নাম হচ্ছে মূলত চতুর্থ শিল্প বিপ্লব। এখন বাষ্প শক্তির অন্তর্ভুক্তিকরণ, এটি হচ্ছিল মূলত প্রথম শিল্প বিপ্লব। কর্পোরেশনের মুনাফা সর্বাধিকরণ, এটার সাথে তো শিল্প বিপ্লবের সাথে কোনো কানেকশন নেই। বিদ্যুৎ উৎপাদন, এটা আমরা দেখেছিলাম যে দ্বিতীয় শিল্প বিপ্লব। অপরদিকে এই যে ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রাভিমুখতা, এটা হচ্ছে মূলত
চতুর্থ শিল্প বিপ্লব। অর্থাৎ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এর ফলে কি হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কোনো একটা কেন্দ্র থেকে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছি। পূর্বে কি হতো? পূর্বে মূলত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করা হতো, এবং এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা ঘরে বসে অনেক জিনিস করতে পারছি। এটাই মূলত কেন্দ্রাভিমুখতা। ঠিক আছে, সুতরাং চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রাভিমুখতা। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে মূলত ইতিহাস থেকে। ঠিক আছে, ইতিহাস থেকে এই প্রশ্নটি এসেছে। এখন আমরা যদি চারটা শিল্প বিপ্লবের কাহিনীগুলো একটু দেখি। প্রথম শিল্প বিপ্লব এটি অনুষ্ঠিত হয়েছিল 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। দ্বিতীয় শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল 1870 সালে বিদ্যুতের আবিষ্কারের মাধ্যমে। তৃতীয় শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল 1969 সালে ইন্টারনেটের আবিষ্কারের ফলে। চতুর্থ শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল, মূলত এটিকে ডিজিটাল বিপ্লব বলা হয়, কারণ এখানে প্রযুক্তির যে বিকাশ এবং প্রযুক্তির যে উন্নয়ন, এর ফলে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে। চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, এই জন্য আমরা এটাকে একটু ইনডেপথে পড়ব। চতুর্থ শিল্প বিপ্লব আধুনিক বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, রোবোটিক্স ও ইন্টারনেট অফ থিংসের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। বিগ ডেটার মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে। ইন্টারনেট অফ থিংসের ফলে বিভিন্ন যন্ত্র ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। এর ফলে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসন ব্যবস্থায় দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে ষষ্ঠ প্রশ্নে, আস্কি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? আমরা জানি যে আইসিটির যে তৃতীয় অধ্যায়, সেখানে বিভিন্ন কোড নিয়ে আলোচনা করা আছে। এই যে আস্কি এর পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এবং এই যে এই আস্কি হচ্ছে মূলত 7-8 বিটের একটি আলফা নিউমেরিক কোড। 7-8 বিটের একটি আলফা নিউমেরিক কোড, যেখানে মূলত কি হয়, যেখানে মূলত এই আস্কির মাধ্যমে কি হয়, 2⁷ সংখ্যক সংখ্যাকে প্রকাশ করা যায়। 7-8 বিটের একটি আলফা নিউমেরিক কোড, এবং এর মাধ্যমে 2⁷ অর্থাৎ 128টি সংখ্যাকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায়। এবং এই যে 128টি বিটের মধ্যে প্রথম 32টি কোড বা বিট মূলত কিসের জন্য? যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। এই প্রশ্নটি একদম মেন বইয়ে ছিল, মেন বইয়ে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এই প্রশ্নটি এসেছে আইসিটি থেকে। এখন আমরা যদি এই যে কোডগুলো নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আস্কি আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত 7-8 বিটের একটি আলফা নিউমেরিক কোড, যার পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি প্রথম টেলিপ্রিন্টারে ব্যবহার করার জন্য তৈরি করা হলেও পরবর্তীতে কিন্তু কম্পিউটারের মধ্যে এটি সমন্বয় করা হয়। এই কোডের মাধ্যমে 2⁷ অর্থাৎ 128টি সংখ্যাকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায়। এর মধ্যে প্রথম 32টি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, এবং বাকি 96টি কোড হচ্ছে মূলত ছোট হাতের ও বড় হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্নের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি অন্যান্য কোডগুলো নিয়ে একটু আলোচনা করি। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারি সংখ্যার দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত যে কোড, সেটিকে বলা হয় বিসিডি কোড। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল। ফর এক্সাম্পল, ধরো যে এই যে 395, এটি একটি দশমিক সংখ্যা। ঠিক আছে, এখন এটিকে কি করতে হবে? তোমাকে 4 বিট বাইনারি সংখ্যার দ্বারা প্রতিস্থাপন করতে হবে। এখন তিনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তোমরা তো এই ট্রিক্সটি জানো, অলরেডি এইচএসসি দিয়ে আসছো। 8421, মানে এখানে আমার লাগবে কি 2 এবং 1 লাগবে। সুতরাং এই দুটি হবে 0, বাকি দুটি হবে 1। তো এই যে 0011 3-এর তাহলে মূলত বিসিডি কোড কত হবে? 0011। পরবর্তীতে 9 নিতে হবে, 9-এর সাথে কোন সংখ্যাগুলো যায়, 5-এর সাথে কোন সংখ্যাগুলো যায়, এভাবে লিখে তারপর ব্র্যাকেট দিয়ে মূলত এখানে বিসিডি দিতে হবে। বাকি দুইটি সংখ্যা তোমরা বের করে নিবে। ঠিক আছে, তো এভাবে করে দিলে যে কোডটি বের হবে, এটি মূলত যে বাইনারি কোডের ডেসিমাল বিসিডি কোড, এটি মূলত বের হবে। আমি এটি এখানে মুছে দিলাম। ঠিক আছে, এভাবে তোমরা বের করতে পারো বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি কোড। অপরদিকে ইবিসিডি হচ্ছে মূলত 8 বিটের একটি আলফা নিউমেরিক কোড, যার পুরোরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। একে সম্প্রসারিত বিসিডি কোডও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?
এই যে প্রশ্নটি দেখো এখানে 23-24-এর প্রশ্ন যেহেতু আমরা বিশ্লেষণ করছি, সেই সময় কিন্তু এই যে উন্নয়ন পরিকল্পনা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল, মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই জিনিসগুলো থেকে প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটিকে তুমি জাতীয় বিষয়াবলিতে রাখতে পারো, পাশাপাশি এই প্রশ্নটিকে তুমি সাম্প্রতিকও রাখতে পারো, কারণ সেই সময় কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছিল। তাহলে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি মূলত আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে এটির অধীনে, ঠিক আছে। অপরদিকে আমরা যদি দেখি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এর অধীনে রয়েছে মূলত আবহাওয়া অধিদপ্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে আবহাওয়া অধিদপ্তর, ঠিক আছে, আমি শুধু আবহাওয়া লিখলাম। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরও রয়েছে স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আসে অনেক সময় যে এখান থেকে প্রশ্ন আসে কি যে স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে, বা আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আরেকটা প্রশ্ন আসে যে বাংলাদেশের যে বিবিএস, ঠিক আছে, আমি শুধু বিবিএস লিখলাম, বিবিএস এর মানে হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূলত পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বা পরিকল্পনা কমিশনের অধীনে, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে মূলত বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ঠিক আছে। এই প্রশ্নটি মূলত 51তম বিসিএস এ খুব সম্ভবত আমি দেখেছিলাম, এটি এসেছে 51তম বিসিএস এ। সুতরাং এই প্রশ্নটিকে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাখতে পারো, আবার এই প্রশ্নটিকে কিন্তু তুমি সাম্প্রতিকও রাখতে পারো। পরবর্তীতে 8 নং প্রশ্নে কোনটি ডিবিএমএস এর উদাহরণ? এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে মূলত আইসিটি থেকে, এবং আইসিটির যে 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসের বাহিরে এই চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। ডিবিএমএস কি? ডিবিএমএস হচ্ছে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এই যে ডিবিএমএস এর মাধ্যমে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ডেটাকে মূলত সংরক্ষণ করা হয়, বিশ্লেষণ করা হয়, এবং পরবর্তীতে যাতে সেই ডেটাকে কাজ করা যায় সেই ডেটাকে নিয়ে, এজন্য এই ডেটাকে মূলত সংরক্ষণ করা হয় ডিবিএমএস এর মাধ্যমে, এজন্য একটি সফটওয়্যার ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ডিবিএমএস। এখন আমরা যদি দেখি এই যে এমএস ডস বা মাইক্রোসফট ডস, এটি হচ্ছে মূলত একটি অপারেটিং সিস্টেম, এটি হচ্ছে মূলত একটি অপারেটিং সিস্টেম, এটি কোনো ডিবিএমএস সফটওয়্যার নয়, এটি একটি অপারেটিং সিস্টেম। এমএস এক্সেল, এটি হচ্ছে মূলত একটি স্প্রেডশিট সফটওয়্যার, একটি স্প্রেডশিট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার। এর মাধ্যমে বিভিন্ন ডেটা রাখা হয়, বিভিন্ন টেবিল তৈরি করা যায়, ঠিক আছে, এমএস এক্সেলের মাধ্যমে। সি প্লাস প্লাস আমরা সবাই জানি এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি একটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপরদিকে এমএস এক্সেস এটি হচ্ছে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এমএস এক্সেল। অপরদিকে আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় যে মাই এসকিউএল, এই মাই এসকিউএলও কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এই প্রশ্নটি এসেছে আইসিটি 6ষ্ঠ অধ্যায় থেকে। এখন আইসিটি কি পড়বে কিনা, কোন জিনিসগুলো পড়বে, এটা আমরা ভিডিওর শেষে আমরা সাজেশনে মূলত আলোচনা করব। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? আচ্ছা, এই যে অ্যারিস্টটল আমরা জানি তিনি মূলত রাষ্ট্রবিজ্ঞানের জনক, এবং তিনি গ্রিক একজন দার্শনিক ছিলেন, বিখ্যাত দার্শনিক। অ্যারিস্টটলের দুইটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মূলত দ্য পলিটিক্স এবং দ্য পোয়েটিক্স, দ্য পলিটিক্স এবং দ্য পোয়েটিক্স। এই দুটি বই হচ্ছে অ্যারিস্টটলের বিখ্যাত বই, এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক। অপরদিকে এই যে প্লেটো কিন্তু মূলত অ্যারিস্টটলের কিন্তু শিক্ষক ছিলেন প্লেটো, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো তোমরা স্পা দিয়ে, অর্থাৎ সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটোর শিষ্য ছিল অ্যারিস্টটলের শিষ্য ছিল মূলত আলেকজান্ডার দ্য গ্রেট। তো এই যে প্লেটোর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মূলত দ্য রিপাবলিক, এবং তিনিও একজন মূলত গ্রিক দার্শনিক ছিলেন। রেনে দেকার্ত, তাকে মূলত যে ফাদার অফ মডার্ন ফিলোসফি বলা হয়, তাকে ফাদার অফ মডার্ন ফিলোসফি, তিনি আধুনিক যে দর্শন এই দর্শনের জনক, ফাদার অফ মডার্ন ফিলোসফি, ফাদার অফ মডার্ন ফিলোসফি বলা হয়, বা আধুনিক দর্শনের জনক বলা হয়। আর তার একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ মূলত ফিলোসফি। বইটি মূলত লাগবে না, এগুলো থেকে প্রশ্ন আসে না। অপরদিকে ভলতেয়ারের একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মূলত ক্যান্ডিড।
এবং এই যে ভলতেয়ার, এই ভলতেয়ার কিন্তু ফরাসি বিপ্লবের মূলত ফরাসি বিপ্লবের সময় তিনি তার লেখনী দ্বারা কিন্তু ফ্রেঞ্চের মানুষদের বা ফ্রান্সের মানুষদের কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মূলত ক্যান্ডিড। এই যে বিখ্যাত বই, এই বইগুলো থেকে সচরাচর প্রশ্ন আসে। এই প্রশ্নটিকে আমরা ধরে নিলাম যে বিখ্যাত গ্রন্থ, উক্তি বা এই যে জিনিসটা রিপাবলিক সম্পর্কে, এটাতে কিন্তু পৌরনীতিতেও হালকা পাতলা কিন্তু আলোচনা আছে, এজন্য আমরা পৌরনীতিও ধরলাম। আবার বিখ্যাত যে গ্রন্থ, লেখক, উক্তি, এই টপিকটাতে আমরা এই প্রশ্নটি ধরে নিলাম। পরবর্তী প্রশ্নে, বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে? আচ্ছা, এই যে স্বল্প আয়ের উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতে আর্থিক সহায়তা কোনটি দিয়ে থাকে? এখন আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এটি মূলত দিয়ে থাকে আইএফসি বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। এবং এই যে এখানে যে সংস্থাগুলোর নাম আছে, আইএফসি, আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মিগা, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অন ইনভেস্টমেন্ট ডিসপিউট, এই যে প্রতিষ্ঠানগুলোর নাম আছে, এগুলো কিন্তু মূলত বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা। বিশ্ব ব্যাংকের মোট 5টি অঙ্গ সংস্থা রয়েছে, এখানে মূলত 4টির কথা উল্লেখ আছে। এখন এই যে আইএফসি কি করে? আইএফসি মূলত স্বল্প আয়ের যে সকল উন্নয়নশীল দেশগুলো রয়েছে তাদেরকে যে বেসরকারি খাত, এই বেসরকারি খাতে আর্থিক সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকে। অপর 3টি প্রতিষ্ঠান নিয়ে আমরা চলো একটু পড়াশোনা করি। এই প্রতিষ্ঠানগুলো গঠন হওয়ার পেছনে একটি সম্মেলন আছে। মানে যেখানেই দেখবে যে কোনো যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে কোনো একটা প্রতিষ্ঠান গঠন হবে বা মানে কিছু একটা হবে, সেখানে কোনো সম্মেলন হয়েছে, নাহলে কোনো চুক্তি হয়েছে, এই জিনিসগুলো পাবে, ঠিক আছে? তো এই যে প্রতিষ্ঠানগুলো গঠন হওয়ার পেছনে একটি সম্মেলন ছিল, যার নাম হচ্ছে ব্রেটেন উডস সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপের অর্থনৈতিক ও অবকাঠামো পুনর্গঠন ও উন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটেন উডসে 1 থেকে 22 জুলাই 1944 সালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে আইবিআরডি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইটিও ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, ইত্যাদি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনটি ব্রেটেন উডস সম্মেলন নামে পরিচিত। এবং এই যে বিশ্বব্যাংক, এই যে আইবিআরডি থেকে কিন্তু পরবর্তীতে বিশ্বব্যাংক এসেছিল, ঠিক আছে? এই যে বিশ্বব্যাংক এবং আইএমএফকে সাধারণত ব্রেটেন উডস সংগঠন বা ইনস্টিটিউট বলা হয়। অনেক সময় একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি ব্রেটেন উডস সংগঠন বা প্রতিষ্ঠান? উত্তর কি হবে? বিশ্বব্যাংক এবং আইএমএফ। খুব সম্ভবত বিসিএসে এটা এসেছিল, আমি যদি ভুল না করি 50তম বিসিএসে এটা এসেছিল। তো এই যে ব্রেটেন উডস প্রতিষ্ঠান, এটি বলা হয় বিশ্বব্যাংক এবং আইএমএফকে। বিশ্বব্যাংক মূলত গঠিত হয় 1944 সালে, ঠিক আছে? পরবর্তীতে তার কার্যক্রম শুরু হয় 1946 সালের 25শে জুন। সংগঠনটিতে বাংলাদেশ সদস্যপদ পায় 1972 সালের 17ই আগস্ট। এবং ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা হচ্ছে মূলত 5টি: আইবিআরডি, আইএফসি, আইডিএ, মিগা এবং আইসিএসআইডি। এখন যদি আমরা এই যে প্রতিষ্ঠানগুলো নিয়ে এগুলো থেকে একটু পড়াশোনা করার চেষ্টা করি, আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এটি থেকে মূলত বিশ্বব্যাংক এসেছিল। এটি মূলত বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে থাকে এবং মধ্যম আয়ের দেশগুলোকে সরকারিভাবে ঋণ প্রদান করে। খুবই গুরুত্বপূর্ণ। এভাবে প্রশ্ন আসতে পারে যে মধ্যম আয়ের দেশগুলোকে সরকারিভাবে ঋণ প্রদান করে নিচের কোন প্রতিষ্ঠান? আইবিআরডি, আইএফসি বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। উন্নয়নশীল দেশসমূহে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে। এই যে বৈশিষ্ট্য, এটা দিয়ে প্রশ্ন করতে পারে যে এটার কাজ কি? আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে, এবং এই যে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করার জন্য এটি মূলত সফট লোন উইন্ডো নামে পরিচিত। তাহলে সফট লোন উইন্ডো নামে পরিচিত আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। পরবর্তীতে আইসিএসআইডি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, ঠিক আছে? এই যে সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত যে ঝামেলাগুলো হয় বিভিন্ন দেশের মধ্যে, এই ঝামেলার জিনিসগুলো মূলত আইসিএসআইডিতে মূলত তাদেরকে মেলামেশা করানো হয় বা এই জিনিসগুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করা হয়। কোনো রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোনো উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তিতে সহায়তা করে মূলত আইসিএসআইডি। এমআইজিএ বা মিগা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, অর্থাৎ কেউ যদি ঋণ নিয়ে থাকে তাহলে তার গ্যারান্টি প্রদান করে মূলত মিগা।
উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে, বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে এবং পুনর্বাসনে ঋণ দিয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো থেকে মূলত এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে এটি মূলত বিশ্বব্যাংকের কোন সংস্থার মূলত এটি কাজ। সুতরাং এগুলো একটু ভালো করে পড়তে হবে। আমাদের যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি কিন্তু ছিল মূলত জাতিসংঘ এবং অন্য যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে। সত্ত্ব বিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয়? সত্ত্ব বিলোপ নীতিটা কি মূলত? সত্ত্ব বিলোপ নীতি হচ্ছে মূলত, আমি যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরো ব্রিটিশদের আমলে কি ছিল, মানে কিছু ছোট ছোট জায়গা কিন্তু তখনও রাজাদের দখলে ছিল। এখন এই যে রাজার যদি কোনো সন্তান না থাকে, অর্থাৎ তার যদি কোনো পালক পুত্র থাকে, রাজা মারা গেলে সেই পালক পুত্র তার যে সম্পত্তি বা তার যে অঞ্চল, এই অঞ্চলের মালিক কিন্তু হবে না, অর্থাৎ সেটা কিন্তু চলে যাবে কার কাছে? সেটা চলে যাবে মূলত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে নীতিটি, এই নীতিটি মূলত সত্ত্ব বিলোপ নীতি নামে পরিচিত এবং এটা মূলত প্রণয়ন করা হয়েছিল লর্ড ডালহৌসির সময়ে। লর্ড ডালহৌসির সময় মূলত এটি প্রণীত করা হয়েছিল। এছাড়া লর্ড ক্যানিং আমরা দেখব যে তিনি সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। লর্ড ক্লাইভ তিনি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। লর্ড রিপনের আমলে মূলত ফ্যাক্টরি আইন পাশ করা হয়েছিল। আমরা এখন এগুলো একটু বিস্তারিত দেখব, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। লর্ড ক্যানিং তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে? প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং এবং তার আমলেই কিন্তু সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এই সিপাহী বিদ্রোহের পরেই কিন্তু তিনি ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার গভর্নর জেনারেল নিযুক্ত হন। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত হন। আচ্ছা, এই যে মানে এখানে কিন্তু একটু ঝামেলা আছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনি প্রথম না, তিনি মূলত শেষ ছিলেন, ঠিক আছে? তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং তার আমলেই মূলত সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। সিপাহী বিদ্রোহের পরবর্তীতে 1858 সালে ভারত শাসন আইন পাশ হয় এবং ভারতবর্ষের যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু চলে যায় ব্রিটিশ রাজা রানীদের কাছে এবং এই যে ব্রিটিশ রাজা রানীদের কাছে চলে গেছে, তখন কিন্তু এই লর্ড ক্যানিংই প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত হন। বোঝার চেষ্টা করো একটুখানি। তিনি ছিলেন কোম্পানির শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং ব্রিটিশদের যে রাজাদের শাসন শুরু হয়েছিল 1858 সাল থেকে, সেখানে তিনি প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন। তিনি ভারতবর্ষে তার আমলেই মূলত কাগজে মুদ্রার প্রবর্তন করা হয়। লর্ড ক্যানিংয়ের আমলেই ভারতবর্ষে পুলিশি ব্যবস্থার প্রবর্তন করা হয় লর্ড ক্যানিংয়ের আমলে, ঠিক আছে? 1861 সালে। পরবর্তীতে রবার্ট ক্লাইভ নিয়ে যদি আমরা পড়ি, তিনি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন এবং তিনি ছিলেন কোম্পানির প্রথম গভর্নর, ঠিক আছে? কোম্পানির প্রথম গভর্নর ছিলেন কিন্তু তিনি 1765 সালের দিকে এবং এখানে লর্ড ক্যানিং কিন্তু কোম্পানির সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন। তিনি দ্বৈত শাসন ব্যবস্থারও প্রবর্তন করেছিলেন। লর্ড ডালহৌসি তিনি আমরা দেখেছি সত্ত্ব বিলোপ নীতির প্রবক্তা। ভারতবর্ষে রেল লাইন, টেলিগ্রাফ এবং ডাক টিকিট তিনি আবিষ্কার করেছিলেন। ভারতবর্ষে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় তিনি পাশ করেন বিধবা বিবাহ আইন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। লর্ড ডালহৌসি কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত ভারতের যে দীর্ঘতম রাস্তা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটি শের শাহ নির্মাণ করেছিলেন, সেটিকে তিনি পুনর্সংস্কার করেছিলেন। লর্ড রিপন তিনি কি করেছিলেন? তার শাসনামলে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন পাশ হয়, যে শিক্ষা কমিশনের নাম ছিল হান্টার কমিশন। খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্ন আসে যে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ছিল? হান্টার কমিশন। তিনি বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1864 নামক একটি স্থানীয় শাসনমূলক আইন পাশ করেছিলেন, ঠিক আছে? প্রণয়ন করেন। তিনি ইলবার্ট বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করেন। এই যে তাদের অবদানগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। তার আমলে 1881 সালে ফ্যাক্টরি আইন পাশ করা হয় এবং শিল্প শ্রমিকদের দিনে 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করা হয়, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন থাকে। সুতরাং এই যে প্রশ্নটি এসেছিল মূলত বাংলাদেশের যে প্রাচীন শাসনামল, এই প্রাচীন শাসনামল থেকে, প্রাচীন শাসনামলের একদম শুরু থেকে নিয়ে একদম ধরতে পারো যে ব্রিটিশ আমল পার হয়ে পাকিস্তান আমল পর্যন্ত খুবই ভালো করে পড়তে হবে। এখানে কোনো কিছু বাদ দেওয়ার নাই। এখান থেকে সচরাচর 2-3টা প্রশ্ন কিন্তু থাকে, সুতরাং এটা খুব ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্নে কোনটি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে? এই যে মুদ্রাস্ফীতি থেকেও অর্থনীতির একটা কমন প্রশ্ন এখান থেকে থাকবেই, ঠিক আছে? তো এই যে মুদ্রাস্ফীতিকে অনেক ভাগে ভাগ করা যায়। তার ভিতরে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি রয়েছে, অর্থাৎ এই যে মুদ্রাস্ফীতি কি পরিমাণে বাড়ছে তার উপর ভিত্তি করে যেটা বলা হয় সেটাই হচ্ছে মূলত গতিভিত্তিক মুদ্রাস্ফীতি। এই যে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি, এটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রথমত হতে পারে যে মূলত মৃদু মুদ্রাস্ফীতি,
মৃদু মুদ্রাস্ফীতি। দ্বিতীয় হতে পারে পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি, পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি। তৃতীয় হতে পারে যে ধাবমান মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি। চতুর্থ হতে পারে উল্লম্ফন মুদ্রাস্ফীতি, উল্লম্ফন মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এখন এই যে মৃদু মুদ্রাস্ফীতি এটি অর্থনীতির জন্য ভালো। এখানে সাধারণত 2-3% যখন মুদ্রাস্ফীতির হার থাকে এটিকে মৃদু মুদ্রাস্ফীতি ধরা হয়। পদসঞ্চারী মুদ্রাস্ফীতি এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার 8 থেকে 10% হয়ে থাকে। সুতরাং কোনটি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে? এটি হচ্ছে মূলত 8%। ঠিক আছে, 8 থেকে 10% সাধারণত পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হয়ে থাকে। ধাবমান এবং উল্লম্ফন এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আমরা সবগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। মৃদু মুদ্রাস্ফীতি যাকে ক্রিপিং ইনফ্লেশন বলা হয়, যখন মুদ্রাস্ফীতির হার খুব ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, সাধারণত 2% থেকে 3%-এর মধ্যে, তখন তাকে কিন্তু মৃদু মুদ্রাস্ফীতি বলা হয়। এটি অর্থনীতির জন্য সাধারণত ইতিবাচক হিসেবে দেখা হয়, কারণ এটি বিনিয়োগ ও উৎপাদনকে উৎসাহিত করে থাকে। দামের স্তর যখন হাঁটে, বিপদ সংকেত বোঝায়, তখন তাকে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বলা হয় বা একে ওয়াকিং ইনফ্লেশনও বলা হয়। ঠিক আছে, সাধারণত এরূপ মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার 8 থেকে 10% হয়ে থাকে। দামের স্তর যদি দৌড়ে চলে এবং ক্রমেই তা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখন তাকে কিন্তু ধাবমান মুদ্রাস্ফীতি বলা হয়, অর্থাৎ রানিং ইনফ্লেশন। যখন অস্বাভাবিকভাবে গতিতে লাফিয়ে লাফিয়ে দামের স্তর বাড়ে, তাকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলা হয়। এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার 50 থেকে 70% হতে পারে। ঠিক আছে, এই যে প্রশ্নটি এসেছে অর্থনীতি থেকে। অর্থনীতি থেকে প্রশ্ন থাকলে মুদ্রাস্ফীতি থেকে সবসময় কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্নে, একই এলাকা ও সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি? সমাজ, গোষ্ঠী, সংঘ নাকি সম্প্রদায়? এখন এখানে বলা আছে একই এলাকা এবং সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে। এখন একটা সমাজে কি হয়? সমাজ তো একটা বৃহৎ কনসেপ্ট এবং সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন চিন্তা চেতনার মানুষ বসবাস করে। সুতরাং একই এলাকা এবং সমমানসিকতা সম্পন্ন নিয়ে সমাজ গঠিত হয় না। ঠিক আছে, গোষ্ঠীর উদাহরণ কি হতে পারে? গোষ্ঠীর উদাহরণ হতে পারে পরিবার, বন্ধু বান্ধব, অর্থাৎ আমরা সাধারণ সম্পর্কে কিছু মানুষ নিয়ে যে সম্পর্কটা গড়ে ওঠে সেটি মূলত গোষ্ঠী নামে পরিচিত, এবং গোষ্ঠীর গড়ার ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা থাকে না। অপরদিকে সংঘ গঠিত হয় মূলত কিসের ক্ষেত্রে? সংঘের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, একটা নির্দিষ্ট স্বার্থ থাকে। সংঘের একটা উদাহরণ হতে পারে রাজনৈতিক দল, এবং এর একটি পরিকল্পনা থাকে। সংঘের অবশ্যই একটি পরিকল্পনা থাকবে এবং তাদের একটা লক্ষ্য থাকবে, যে লক্ষ্য পূরণ করার জন্য তারা একই সাথে কিন্তু তারা মূলত কাজ করবে। এখন এই যে সংঘের উদাহরণ আমরা বললাম, রাজনৈতিক দল, তাদের একটা কর্ম পরিকল্পনা থাকে, তাদের লক্ষ্য থাকে, তাদের একটা গোল থাকে। ঠিক আছে, তো সংঘ তো আমরা বুঝলাম। কিন্তু অপরদিকে সম্প্রদায়ের ক্ষেত্রে কি হয়? আমরা অনেক সময় বলি না যে এই যে অঞ্চলটা এটা হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকা, এটা মুসলিম সম্প্রদায় অধ্যুষিত এলাকা। অর্থাৎ সম্প্রদায়ের ক্ষেত্রে কি হয়? সম্প্রদায়ের ক্ষেত্রে একই ভৌগোলিক এলাকা হতে হয় এবং একই জায়গায় তারা থাকে, এবং তাদের যে আদর্শ, তাদের যে চিন্তা ভাবনা, এটা মূলত একই রকম হয়ে থাকে। আমরা যখন বলি যে এটা হিন্দু অধ্যুষিত এলাকা বা হিন্দু অধ্যুষিত সম্প্রদায়, অপরদিকে আমরা বলি যে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় এই অঞ্চলটা, তখন মূলত আমরা এই যে এই সম্প্রদায়টিকে বুঝাই। সুতরাং সম্প্রদায় গঠনের ক্ষেত্রে কিন্তু মূলত একই এলাকা এবং একই যে চিন্তা ভাবনা, এই জিনিসটা মূলত গুরুত্বপূর্ণ, এবং একই এলাকা এবং সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে মূলত সম্প্রদায় গঠিত হয়। ঠিক আছে, এই যে প্রশ্নটি এসেছে মূলত সমাজ বিজ্ঞান থেকে। এই জিনিসগুলো মানে লিটল বিট কনফিউজিং, কিন্তু আবিদ ভাই এই জিনিসগুলো নিয়ে খুব ভালোভাবে তোমাদেরকে ক্লাস নেবেন, সুতরাং টেনশন করার কোনো দরকার নেই। পরবর্তীতে, সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন কে? এই যে প্রশ্নটি এসেছে মূলত যুক্তিবিদ্যা থেকে। ঠিক আছে, এখন আমি খুব ইজিলি তোমাদেরকে বোঝাই যে এই যে যৌক্তিক সংজ্ঞা মূলত কি। এই যে যৌক্তিক সংজ্ঞায় মূলত দুটো জিনিসকে খোঁজা হয়, দুটো প্রশ্নের উত্তর খোঁজা হয়, দুইটি প্রশ্নের উত্তর খোঁজা হয়। এখন এই দুইটি প্রশ্ন কি? একটি হচ্ছে মূলত কি, এই জিনিসটি মূলত কি। ঠিক আছে, কি, এবং মূলত কেন অন্য সবার থেকে আলাদা, কেন অন্য সবার থেকে আলাদা। এই যে দুইটি প্রশ্ন, এই দুইটি প্রশ্নের উত্তর খোঁজাই হচ্ছে মূলত যৌক্তিক সংজ্ঞা। ফর এক্সাম্পল আমরা বললাম যে মানুষ। এখন মানুষ কি? মানুষ মূলত একটি জীব। ঠিক আছে,
এবং মানুষ কেন অন্য সবার থেকে আলাদা? কারণ মানুষের কি রয়েছে? মানুষের বিবেক বুদ্ধি রয়েছে। মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী। এই যে বিবেক বুদ্ধি, এটিই কিন্তু মানুষকে অন্য সবার থেকে আলাদা করেছে। এই যে দুইটি প্রশ্ন খুঁজলাম, তাহলে এই মানুষ কি হবে? মানুষ হবে যৌক্তিক সংজ্ঞা। অপরদিকে আবার যদি বলি যে আসবাব, আসবাব না সরি চেয়ার, ঠিক আছে, আমরা চেয়ার বললাম। এখন চেয়ার কি? চেয়ার মূলত একটি আসবাব, ঠিক আছে। আমরা প্রশ্ন করবো যে কি দিয়ে? চেয়ার কি? চেয়ার হচ্ছে মূলত একটি আসবাব, ঠিক আছে। চেয়ার কি? চেয়ার হচ্ছে আসবাব। এবং চেয়ার অন্য সবার থেকে কেন আলাদা? কারণ চেয়ার বসার জন্য ব্যবহৃত হয়। চেয়ার বসার জন্য ব্যবহৃত হয়। চেয়ার বসার জন্য ব্যবহৃত হয়। এই জন্য কি চেয়ার অন্য সবার থেকে আলাদা। এখন এই যে ধারণাটা যৌক্তিক সংজ্ঞা, এটি মূলত এই ধারণাটি দিয়েছিলেন মূলত অ্যারিস্টটল, ঠিক আছে। যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল মূলত এই ধারণাটি আমাদেরকে দিয়েছিলেন। এবং তিনি এই যে এখানে কি প্রশ্নটি রয়েছে, এই কি প্রশ্ন দ্বারা তিনি বুঝিয়েছিলেন জেনেসাস, কিকে তিনি প্রকাশ করেছিলেন জেনেসাস দিয়ে। অপরদিকে কেন অন্য সবার থেকে আলাদা, এটিকে মূলত বোঝানো হয়েছিল ডিফারেন্সিয়া দিয়ে, ঠিক আছে। এই যে যৌক্তিক সংজ্ঞা, এটি দিয়েছিলেন মূলত যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল। এখন আমরা দেখলাম যে যুক্তিবিদ্যা থেকেও প্রশ্ন আসে। কাদের যুক্তিবিদ্যা ছিল না, তোমাদের টেনশন করার দরকার নেই, আমরা এই জিনিসগুলো নিয়ে ক্লাস নিব, কোনো টেনশন নেই তোমাদের। পরবর্তী প্রশ্নে, কে সর্বপ্রথম ব্লু ইকোনমি এর ধারণা দেন? ব্লু ইকোনমি এটি মূলত সমুদ্রের সাথে যুক্ত এবং একে বলা হয় সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি বলা হয়। এখন এই ব্লু ইকোনমি কি? ব্লু ইকোনমি হচ্ছে যে জলজ যে সম্পদগুলো রয়েছে, বা বিশেষ আমরা যদি স্পেসিফিক্যালি বলি সমুদ্র সম্পদগুলো রয়েছে, এই সমুদ্র সম্পদগুলো আহরণ করা, অর্থাৎ সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, এবং এই যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো যাতে আমরা প্রপারলি এটা ডিস্ট্রিবিউট হয়, এবং এই যে সমুদ্রের সম্পদগুলো আমরা যাতে যথাযথভাবে কাজে লাগাতে পারি, এই জিনিসগুলো মূলত ব্লু ইকোনমি, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে মূলত ব্লু ইকোনমি। এখন এই যে ব্লু ইকোনমি, এই ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদকে আমরা যে যথাযথভাবে কাজে লাগাবো, এর ধারণা সর্বপ্রথম দিয়েছিল মূলত গুন্টার পাউলি, ঠিক আছে। গুন্টার পাউলি সর্বপ্রথম এই ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতির ধারণা দেন, ঠিক আছে। এখন সমুদ্র অর্থনীতি নিয়ে আমরা পড়বো অবশ্যই। এখন আমরা যদি অন্যান্য অপশনগুলো দেখি, ডেভিড রিকার্ডো তিনি খাজনা তত্ত্বের জনক। ডেভিড রিকার্ডো তিনি মূলত খাজনা তত্ত্বের জনক। অপরদিকে অমর্ত্য সেন তিনি বিভিন্ন বই লিখেছেন এবং তিনি একজন কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি ভারতের মূলত। এবং তার যদি আমরা বইগুলো দেখি, তার একটি বিখ্যাত বই আছে দ্য আইডিয়া অফ জাস্টিস। দ্য আইডিয়া অফ জাস্টিস, দ্য আইডিয়া অফ জাস্টিস। আরেকটি বিখ্যাত বই রয়েছে তার, ওইটি মূলত হচ্ছে ফেমিন অ্যান্ড পভার্টি। ফেমিন অ্যান্ড পভার্টি, দারিদ্র এবং দুর্ভিক্ষ, ঠিক আছে। এটি হচ্ছে মূলত অমর্ত্য সেনের বিখ্যাত বই। ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্বের জনক ছিলেন। এখন যদি আমরা ব্লু ইকোনমি নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি, বেলজিয়ামের অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও লেখক অধ্যাপক গুন্টার পাউলি সর্বপ্রথম ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ধারণা প্রদান করেন। তিনি 1994 সালে জাতিসংঘের একটি গবেষণার মাধ্যমে এই ধারণার প্রাথমিক রূপরেখা উপস্থাপন করেন। পরবর্তীতে 2010 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য ব্লু ইকোনমি 10 ইয়ার্স 100 ইনোভেশনস 100 মিলিয়ন জবস ইত্যাদি এর মাধ্যমে সুনীল অর্থনীতির ধারণাটি বিশ্বব্যাপী পরিচিতি এবং জনপ্রিয় হয়ে ওঠে। এখন এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিও মূলত কিন্তু অর্থনীতি থেকে এসেছিল। পরবর্তী প্রশ্নে, কোনটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত? আচ্ছা, এই যে ম্যালথাস তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন যেটি মূলত জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তিনি বলেছিলেন যে অনিয়ন্ত্রিত অবস্থা, অর্থাৎ আমরা যদি নিয়ন্ত্রণ না করি তাহলে কোনো দেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যা বৃদ্ধি পায় গাণিতিক হারে, ঠিক আছে। গাণিতিক হার কোনটি? 1, 2, 3, 4 এইভাবে হলো কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। অপরদিকে আমাদের যে খাদ্য উৎপাদন, এই এখানে মূলত একটু যদি আমি বলার চেষ্টা করি যে এই যে ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী মূলত যে তিনি বলেছেন যে অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বাড়ে মূলত জ্যামিতিক হারে, অপরদিকে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, ঠিক আছে। খাদ্য উৎপাদনের কথা বলেছেন তিনি, গাণিতিক হারে বাড়ে। খাদ্য উৎপাদনের কথা বলেছেন গাণিতিক হারে, ঠিক আছে। এখন গাণিতিক হারটা কি? 1, 2, 3, 4, 5 এইভাবে বাড়ে, অর্থাৎ এটি হচ্ছে গাণিতিক হার। অপরদিকে তিনি বলেছেন যে অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বাড়ে মূলত জ্যামিতিক হারে, অর্থাৎ এভাবে বাড়বে 1, 2, 4, 8, 16,
ঠিক আছে। এখন এই যে তিনি যে জনসংখ্যা তত্ত্ব যে দিয়েছেন, এই জনসংখ্যা তত্ত্বের কিছু শর্ত রয়েছে, আমরা শর্তগুলো দেখে এসে তারপর আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমরা যদি এই যে তার শর্তগুলো দেখি, তিনি বলেছেন যে জীবন ধারণের উপকরণ তথা খাদ্যের যোগান হচ্ছে সীমিত, নরনারীর মধ্যে আকর্ষণ প্রয়োজনীয়, নিয়ন্ত্রিত ও শাশ্বত, অর্থাৎ নরনারীর মধ্যে যে আকর্ষণ এটা সবসময়ই থাকে তাদের মধ্যে। কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য, একমাত্র উৎপাদন ব্যবস্থা হলো কৃষি, জমি ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত, উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত। অর্থাৎ এই যে দেখো আমাদের কিন্তু অপশনে এটা ছিল যে নরনারীর মধ্যে আকর্ষণ প্রয়োজনীয়, নিয়ন্ত্রিত এবং শাশ্বত। অপরদিকে এটাও ছিল যে জমি ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত, উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত। এখন দেখো যে মানে এখানে বলা আছে কি উৎপাদন প্রযুক্তি পরিবর্তনশীল, কিন্তু তিনি বলেছেন যে উৎপাদন প্রযুক্তি মূলত পরিবর্তিত। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু যাচ্ছে না। উৎপাদন তিনি বলেছেন জমি উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত, এবং এখানে আছে মূলত পরিবর্তনশীল, সুতরাং এটি কিন্তু হবে না। কৃষি ন্যূনতম উৎপাদন ব্যবস্থা, এটির কথা তিনি বলেননি, কিন্তু এই যে দুইটি জিনিস যে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য এবং নরনারীর মধ্যে আকর্ষণ অনিয়ন্ত্রিত, এই জিনিসটি কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ দুটি কিন্তু অপশনে যায় এবং দুটি উত্তরই সঠিক হয়, কিন্তু এখান থেকে মূলত যে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য এটি হচ্ছে সবচেয়ে সঠিক উত্তর। ঠিক আছে, এমসিকিউর ক্ষেত্রে আমাদের কি হয় যে সবচেয়ে বেশি যেটি সঠিক উত্তর সেটি আমাদেরকে চুজ করতে হয়, সুতরাং এটি হবে যে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য, এটা সবচেয়ে বেশি যায়। এই প্রশ্নটি এসেছিল আমাদের অর্থনীতি থেকে। ট্যাবু শব্দের অর্থ কি? লোকরীতি, সুভাষণ, নিষেধাজ্ঞা নাকি প্রথা? এই যে ট্যাবু, অনেক সময় আমরা বলি না যে সমাজের ট্যাবু ভাঙতে হবে, অর্থাৎ সমাজের যে নিষিদ্ধ জিনিসগুলো আছে যেগুলো আমাদেরকে নিষেধ করে যে এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এই ট্যাবু আমাদেরকে ভাঙতে হবে। অনেক সময় আমরা বলি না মানুষকে মোটিভেট করার জন্য যে সমাজে যে ট্যাবু আছে এই ট্যাবু ভেঙে তোমাকে তোমার যে গোল, তোমার যে লক্ষ্য, এই লক্ষ্য অর্জন করতে হবে। সুতরাং এই যে ট্যাবু শব্দের অর্থ হচ্ছে মূলত নিষেধাজ্ঞা। ঠিক আছে, ট্যাবু শব্দের অর্থ হচ্ছে মূলত নিষেধাজ্ঞা। প্রথা কি? প্রথা হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো একটা সমাজে যে জিনিসগুলো চলে সেগুলো হচ্ছে প্রথা। সুভাষণ হচ্ছে ভালো কথা, বা আমরা মানে উপদেশ দেওয়ার জন্য আমরা কি করি, উপদেশ যখন দিই আমরা ভালো কথা বলি, তোমার এটা করা উচিত, এটা করা উচিত না, এটি হচ্ছে মূলত সুভাষণ। আর লোকরীতি হচ্ছে লোকমুখে যেই কথা প্রচলিত। এই যে ট্যাবু শব্দের অর্থ হচ্ছে মূলত নিষেধাজ্ঞা, এবং এই যে প্রশ্নটি এসেছে মূলত সমাজবিজ্ঞান থেকে। পরবর্তী প্রশ্নে, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কত তারিখে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে? এই প্রশ্নটির উত্তরও জানা তোমাদের দরকার নেই, এই প্রশ্নটি এসেছে মূলত সাম্প্রতিক থেকে, অর্থাৎ রিসেন্ট সময়ে যে সাম্প্রতিক জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কে তোমাকে ভালো করে দেখে যেতে হবে। একটা দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে পেতে পারো, যদি অনেক বেশি প্যারা মনে হয় তাহলে সাম্প্রতিক তোমরা বাদ দিতে পারো, কিন্তু আমাদের সাম্প্রতিক নিয়ে ক্লাস হবে, আশা করি সেই ক্লাসটি তোমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে তোমাকে সাম্প্রতিকে। পরবর্তী প্রশ্নে, প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য কোনটি? এই যে এখানে রয়েছে যে জামদানি শাড়ি, এই জামদানি শাড়ি হচ্ছে মূলত বাংলাদেশের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য। জিআই পণ্য কি? জিআই পণ্য হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অর্থাৎ যেই পণ্যটি দেখে আমরা ওই অঞ্চলের মানুষ, তাদের যে রীতি, তাদের সমাজ ব্যবস্থা কেমন সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারি। জামদানি শাড়ি হচ্ছে মূলত বাংলাদেশের প্রথম জিআই পণ্য। অপরদিকে ইলিশ মাছ হচ্ছে মূলত দ্বিতীয় জিআই পণ্য। দ্বিতীয় জিআই পণ্য হচ্ছে মূলত ইলিশ মাছ, এবং ঢাকাই মসলিন এটি হচ্ছে মূলত নবম জিআই পণ্য, এবং টাঙ্গাইলের শাড়ি এটি হচ্ছে মূলত 23তম জিআই পণ্য। ঠিক আছে, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ জিআই পণ্যগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব, এবং সাম্প্রতিক সময়ে শেষ দিকের যে জিআই পণ্যগুলো নিয়ে প্রশ্ন এসেছে, বা মানে জিআই পণ্য নিয়ে প্রশ্ন আসলে সচরাচর এই শেষেরগুলো থেকে প্রশ্ন এসে থাকে, আমরা ওইগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব। 8তম জিআই পণ্য এটি হচ্ছে মূলত রাজশাহীর সিল্ক। 9তম জিআই পণ্য এটি হচ্ছে ঢাকাই মসলিন। 11তম জিআই পণ্য বাংলাদেশের যে বাগদা চিংড়ি সেটি। 14তম জিআই পণ্য বাংলাদেশের শীতল পাটি। 21তম জিআই পণ্য কুমিল্লার রসমালাই। 45তম জিআই পণ্য সুন্দরবনের মধু। 61তম জিআই পণ্য হচ্ছে ফরিদপুরের পাট। 62তম জিআই পণ্য মেহেরপুরের সাবিত্রী মিষ্টি। 63তম জিআই পণ্য হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। 64তম জিআই পণ্য হচ্ছে জয়পুরহাটের লতিরাজ কচু। ঠিক আছে, জিআই পণ্যগুলো নিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেখে গেলেই হবে, খুব বেশি মুখস্থ করার দরকার নেই, কারণ এত বেশি মুখস্থ এই শেষ সময় এসে তুমি করতে পারবে না। পরবর্তী প্রশ্নে, বই কোন ধরনের সংস্কৃতি? এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি সাধারণত দুই প্রকার। সংস্কৃতি সাধারণত দুই প্রকার। এখন এটা যদি মানে বাংলার ক্ষেত্রে তোমাকে যদি ইংরেজি দিয়ে বোঝাই তাহলে তোমার জন্য আরো সহজ হবে।
ম্যাটেরিয়াল কালচার এবং আরেকটা হচ্ছে মূলত নন ম্যাটেরিয়াল কালচার। ম্যাটেরিয়াল কালচার এবং নন ম্যাটেরিয়াল কালচার। এখন ম্যাটেরিয়াল তোমরা তো পড়েছো যে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল কালচারও অনেকটা সেম, যেখানে এমন কোনো জিনিস থাকে যেটা তুমি ধরতে পারো, ছুঁতে পারো, ঠিক আছে। এখন এই যে বই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল কালচার বা বস্তুগত সংস্কৃতি। ম্যাটেরিয়ালের বাংলা হচ্ছে মূলত বস্তুগত এবং নন ম্যাটেরিয়ালের বাংলা হচ্ছে মূলত অবস্তুগত। অপরদিকে নন ম্যাটেরিয়াল কালচার কোনগুলো হতে পারে? নন ম্যাটেরিয়াল কালচার হতে পারে যে ধরো বিশ্বাস হতে পারে, আদর্শ হতে পারে, রীতিনীতি হতে পারে, মূল্যবোধগুলো হতে পারে, এগুলো হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। অপরদিকে বই হতে পারে, বিল্ডিং হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে মূলত ম্যাটেরিয়াল কালচার বা বস্তুগত সংস্কৃতি। এই প্রশ্নটি এসেছে মূলত সমাজবিজ্ঞান থেকে। পরবর্তী প্রশ্নে, কে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের একটি সরকার গঠন করা হয়েছিল, অস্থায়ী সরকার নামে যেটি পরিচিত, আবার মুজিবনগর সরকার নামে পরিচিত। এটি গঠন করা হয়েছিল 1971 সালের 10ই এপ্রিল এবং এটি শপথ বাক্য পাঠ করে 1971 সালের 17 এপ্রিল। এই যে এখানে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, এই যে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন মূলত অধ্যাপক এম ইউসুফ আলী। অধ্যাপক এম ইউসুফ আলী মূলত এই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন। এই প্রশ্নটি এসেছে মূলত বাংলাদেশের যে পাকিস্তান আমল বলতে পারো অথবা প্রাচীন আমল যেটি রয়েছে সেখান থেকে এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে। আমরা যদি একটু অপশনগুলো দেখি, কর্নেল আব্দুর রব তিনি ছিলেন চিফ অফ স্টাফ। মুক্তিযুদ্ধের সময় তিনি চিফ অব স্টাফ ছিলেন বাংলাদেশের। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়? সাংস্কৃতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, প্রযুক্তির বিকাশ। এই যে এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো ছাড়াই মূলত সামাজিক উন্নয়ন সম্ভব নয়, কিন্তু এখানে তোমাকে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা তোমাকে হলো গিয়ে চুজ করতে হবে এখানে। এই যে অর্থনৈতিক উন্নয়ন, এই অর্থনৈতিক উন্নয়ন ছাড়া তোমার সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সমাজ যদি দারিদ্র থাকে, দারিদ্র থাকলে সমাজে তুমি মানুষকে যতই বোঝাও যে এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো খারাপ, তাহলে মানে এই জিনিসগুলো হবে না। সমাজের মানুষ, বেশিরভাগ মানুষ যদি দরিদ্র হয়, তখন তুমি মানুষকে যতই বলো যে এই জিনিসগুলো ভালো, এটা ভালো মূল্যবোধ, এটা খারাপ মূল্যবোধ, আপনার এটা করা উচিত, এটা করা উচিত না, তখন সে এইগুলো মানবে না। সুতরাং তোমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন হলে মানুষের মোটামুটি একটু টাকা পয়সা আসলে, একটু স্ট্যাবিলিটি হলে, মানুষ একটু বেশি শিক্ষিত হলে তখন অটোমেটিক্যালি সমাজের উন্নয়ন সাধিত হবে। এই প্রশ্নটি এসেছে মূলত সমাজবিজ্ঞান থেকে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা কে? এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটির রচয়িতা হচ্ছেন মূলত অ্যালেন গিন্সবার্গ। এই প্রশ্নটি অনেকবার এসেছে। এই অ্যালেন গিন্সবার্গ কোন প্রেক্ষাপটে এটি রচনা করেছিলেন? আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহায়তা করেছিল। বিভিন্ন আমাদের যে শরণার্থীরা ছিল তারা কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো এই যে যশোর রোড, এই যশোরে মূলত যশোরের যে বিপরীত পার্শ্ব ভারতের, সেখানে মূলত বাংলাদেশের একটি শরণার্থী শিবির ছিল, যেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে মূলত এই অ্যালেন গিন্সবার্গ তিনি এই শরণার্থী শিবিরে এসেছিলেন এবং এটি প্রত্যক্ষ করে তিনি একটি কবিতা রচনা করেছিলেন, সেপ্টেম্বর অন যশোর রোড, যেটি মূলত 152 লাইনের ছিল। 152 লাইনের এই কবিতাটি তিনি রচনা করেছিলেন। পরবর্তীতে এই যে কবিতাটি, এই কবিতাটিতে গানে রূপান্তর করেছিলেন বব ডিলান। গানে রূপান্তর করেন বব ডিলান। গানে রূপান্তর করেন এটিকে বব ডিলান, ঠিক আছে। অপরদিকে আমরা দেখি যে জর্জ হ্যারিসন তিনি কনসার্ট ফর বাংলাদেশ, এটি যেটি আয়োজন করা হয়েছিল, এখানে তিনি মূলত গান রচনা করেছিলেন বাংলাদেশের জন্য, যেখানে তাকে সহায়তা করেছিলেন বব ডিলান। এই যে এই জিনিসগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। পাকিস্তান আমল থেকে যেই সরকারই আসুক সবসময় প্রশ্ন আসবে, সুতরাং খুব ভালো করে এগুলো দেখে যাবে। পরবর্তী প্রশ্নে, রাফা সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? এটা একদম ইজি প্রশ্ন ছিল, বারবার এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। রাফা সীমান্ত মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সীমান্ত, এই ইসরায়েল এবং ফিলিস্তিনের সীমান্তের সাথে সম্পর্কিত। এবং এই যে রাফা সীমান্ত, এটি মূলত যে গাজার লাইফলাইন বলা হয় এটিকে, গাজার লাইফলাইন। লাইফলাইন কেন বলা হয়? লাইফলাইন বলার কারণ হচ্ছে এই যে এইখান দিয়ে মূলত গাজার যে শিশু রয়েছে বা তাদের যে মানুষ রয়েছে, তাদের যে খাদ্য সামগ্রী এবং অন্যান্য যে সকল প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বিভিন্ন দেশ পাঠায়, জাতিসংঘ পাঠায়, এই রাফা সীমান্ত দিয়ে মূলত এটি প্রবেশ করে, এজন্য একে মূলত গাজার লাইফলাইন বলা হয়। এই প্রশ্নটি এসেছে মূলত মধ্যপ্রাচ্য ইস্যু থেকে। মধ্যপ্রাচ্য ইস্যু সবসময় গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন থাকবে, খুব ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্নে, মোহামেডান লিটারেরি সোসাইটি কে গঠন করেন? এই যে
মূলত ভারতের যে প্রথম রাজনৈতিক দল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, এবং এই যে প্রাচীন আমলটা ভারতের, এখানে মূলত কি আলোচনা করা হতো, মানুষকে বলা হতো যে আপনারা ইংরেজি শিখবেন না, কারণ কি ইংরেজি শিখলে আপনি কাফের হয়ে যাবেন। তো সেই সময়ে কিছু মানুষদের আবির্ভাব ঘটেছিল যারা এই যে পশ্চাৎপদ মুসলিম সমাজ তাদেরকে অনুপ্রাণিত করেছিল যে আপনাদের সাহিত্য শিখতে হবে, ইংরেজি ভাষা শিখতে হবে, শিক্ষা দীক্ষায় আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এখানে এই যে নবাব আব্দুল লতিফ, তিনি মূলত মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন 1863 সালে। মুসলিম সাহিত্য সমাজ বা মোহামেডান লিটারারি সোসাইটি, এর মাধ্যমে কি হতো, এর মাধ্যমে মুসলিম যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাহিত্য ক্ষেত্রে মূলত অনুপ্রেরণা দেওয়া হতো। ঠিক আছে, অপরদিকে আমরা নবাব সলিমুল্লাহ এবং নবাব আব্দুল লতিফ নিয়ে একটু জানবো। নবাব আব্দুল লতিফের যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো ছিল, মোহামেডান লিটারারি সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছেন, যার বাংলা নাম হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ, এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1863 সালে। মহসিন ফান্ড, তিনি একটি ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন যার মাধ্যমে মুসলিম যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হতো পড়াশোনা করার জন্য। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসাকে উন্নতিকরণ করেছিলেন এবং হিন্দু কলেজকে সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্তকরণ করেছিলেন। স্যার সলিমুল্লাহ, তার ভূমিকা আমাদের একটু দেখতে হবে। তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করেছিলেন। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন কি? মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন হচ্ছে মূলত বঙ্গভঙ্গকে স্বাগত জানিয়ে তিনি একটি প্রতিষ্ঠান গঠন করেছিলেন যার নাম হচ্ছে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন। সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন 1906 সালের দিকে। স্বতন্ত্র নির্বাচক মণ্ডলী এবং নির্বাচন আয়োজনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা জানি যে 1909 সালে যে মরলি মিন্টো সংস্কার আইন, সেখানে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের কথা বলা হয়, সেখানে তিনি কিন্তু এই যে ব্রিটিশদের কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে যাওয়া, সেক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি জমি প্রদান করেছিলেন। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে এই স্কুল কিন্তু কলেজে রূপান্তর হয় এবং এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 26 নং প্রশ্নে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? এই যে কুকি জনগোষ্ঠী, এটি বসবাস করে মূলত কক্সবাজার অঞ্চলে। ঠিক আছে, কক্সবাজার অঞ্চলে এই কুকি জনগোষ্ঠী বসবাস করে। অপরদিকে মৌলভীবাজার সিলেটে মূলত পাঙ্গন নামে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যারা মুসলমান, তারা মূলত এই যে মৌলভীবাজার এবং সিলেট অঞ্চলে বসবাস করে। অপরদিকে খাসিয়া, মণিপুরি, সাঁওতাল, এই যে জনগোষ্ঠীগুলো রয়েছে, এই জনগোষ্ঠীগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, বিশেষ করে যারা পার্বত্য চট্টগ্রামের বাহিরে যে সকল উপজাতি রয়েছে সেখান থেকে। ঠিক আছে, এই যে প্রশ্নটি এসেছে মূলত উপজাতি থেকে। উপজাতি টপিক থেকেও সবসময় প্রশ্ন আসে, ভালো করে দেখে যেতে হবে। বাংলাদেশ কত সালে হু এর সভাপতির পদ লাভ করে? বাংলাদেশ কখনোই হু এর সভাপতির পদ লাভ করেনি। এই প্রশ্নটি মূলত একটা ভুল প্রশ্ন ছিল। ঠিক আছে, এখন আমরা যদি হু নিয়ে একটু পড়াশোনা করি, হু হচ্ছে মূলত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি প্রতিষ্ঠা লাভ করে 1948 সালের 7ই এপ্রিল। 1948 সালের 7ই এপ্রিল 1948 সালের 7ই এপ্রিল এটি প্রতিষ্ঠা লাভ করে। এজন্য কিন্তু এই যে 7ই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। ঠিক আছে, এবং বাংলাদেশের সদস্যপদ পায় 1972 সালে। পরবর্তী প্রশ্নে, ফিশারীয় সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত? এই যে ফিশার, তিনি একজন অধ্যাপক ছিলেন। তিনি একটি মূলত একটা সমীকরণ দিয়েছিলেন যেখানে মূলত মুদ্রার পরিমাণের সাথে যে মূল্যস্ফীতির সম্পর্ক, এটি মূলত প্রকাশ করা হয়। ঠিক আছে, আমরা যদি একটু লিখি, মুদ্রার পরিমাণের সাথে মূল্যস্ফীতির সম্পর্ক। মুদ্রার পরিমাণের সাথে মূল্যস্ফীতির সম্পর্ক। মুদ্রার পরিমাণের সাথে মূল্যস্ফীতির সম্পর্ক, যেখানে তিনি বলেছিলেন যে এমভি ইজ ইকুয়াল টু পিটি। ঠিক আছে, এম মানে কি? এম মানে হচ্ছে মূলত মানি। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটির হচ্ছে মূলত একটা মুদ্রা কতবার হাত বদল হয়েছে সেটা। পি মানে হচ্ছে মূলত মূল্যস্তর। পি মানে হচ্ছে মূল্যস্তর বা প্রাইস, মূল্যস্তর বা প্রাইস। এবং টি মানে হচ্ছে মূলত ট্রানজ্যাকশন। অর্থাৎ একটি পণ্য বা সবগুলো পণ্য মূলত কয়বার বিক্রি হয়েছে সেটি হচ্ছে মূলত ট্রানজ্যাকশন। অর্থাৎ এই যে পণ্যগুলো, একটা বই হতে পারে, একটি কলম হতে পারে, একটি খাতা হতে পারে, এগুলো মোট কতবার বিক্রি হয়েছে একটি পণ্য, এটি হচ্ছে মূলত ট্রানজ্যাকশন। যেখানে মূলত যে মুদ্রার পরিমাণ, এই মুদ্রার পরিমাণের সাথে তিনি মূল্যস্তরের যে সম্পর্ক, এটি মূলত তিনি প্রকাশ করেছেন। সুতরাং ফিশারীয় সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত? অবশ্যই মুদ্রার পরিমাণের সাথে এটি মূলত সম্পর্কিত। অর্থনীতি থেকে এই প্রশ্নটি মূলত এসেছিল।
পায়রা সমুদ্র বন্দর কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? পায়রা সমুদ্র বন্দর 13ই আগস্ট 2016 সালে মূলত যাত্রা শুরু করে। আমরা জানি যে বাংলাদেশে মোট 3টি সমুদ্র বন্দর রয়েছে, পায়রা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দর। পরবর্তী প্রশ্নে, অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই যে মৌসিনরাম, এই মৌসিনরামে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এবং এটি মূলত ভারতের যে মেঘালয় রাজ্য রয়েছে এই মেঘালয় রাজ্যে অবস্থিত। এখানে একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ে মূলত বঙ্গোপসাগর থেকে যে মৌসুমি বায়ুগুলো আসে এগুলো পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় এবং মূলত শৈলক্ষেপ প্রক্রিয়ায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। এবং এই যে মৌসিনরাম, এই মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ একটি অঞ্চল হচ্ছে মৌসিনরাম। এই প্রশ্নটি এসেছে মূলত যে বিখ্যাত স্থান থেকে। এখন যদি আমরা দেখি যে আইসিটি থেকে 3টি প্রশ্ন এসেছিল, সংবিধান থেকে একটি, পাকিস্তান আমল থেকে 4টি, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে 3টি, ইতিহাস থেকে একটি, সাম্প্রতিক থেকে একটি প্রশ্ন এসেছিল, উপজাতি থেকে একটি, জাতীয় বিষয়াবলী থেকে একটি প্রশ্ন এসেছিল, পৌরনীতি থেকে 2টি, ব্রিটিশ আমল থেকে একটি, অর্থনীতি থেকে 4টি, সমাজবিজ্ঞান থেকে 4টি, যুক্তিবিদ্যা থেকে একটি, মধ্যপ্রাচ্য ইস্যু থেকে একটি, বিখ্যাত স্থান থেকে একটি এবং জিআই পণ্য থেকে মূলত একটি প্রশ্ন এসেছিল। আমরা আজকের ক্লাসে মূলত বিশ্লেষণের মাধ্যমে দেখার চেষ্টা করলাম যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তোমাদের যে আতিক ভাই ক্লাস নেবে, আতিক ভাই তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশন দিবে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে।